আমার আজকে যেটা প্রথম প্রশ্ন, যত কাণ্ড কাশীপুরে আমরা দেখতে পাচ্ছি, কাশীপুরে একের পর এক দুর্নীতি। কাশীপুরে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্মাগলিং থেকে শুরু করে বন্দুকবাজি, সমস্ত কিছু কাশীপুরে। এখন দেখছি একজন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তার জমি দখল করে নিচ্ছে, চারবার মানে দলিল চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে এটা কি করে সম্ভব, কি হচ্ছে না? সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ওখানে তৃণমূলের যে হুলিগানিজম, সেই হুলিগানিজম এখনো পর্যন্ত অব্যাহত। কারণ এই যার কথা আপনি বলছেন তিনি একজন সিনিয়র অ্যাডভোকেট, অনুপম ভট্টাচার্য। আমরা তাকে যথেষ্ট শ্রদ্ধা করি, তিনি আমাদের সম্মানীয় একজন ব্যক্তি, সিনিয়র। আমি অনুপমদা যখন কথাগুলো বলছে আমি শুনে অবাক হয়ে গেলাম যে কি করে এটা সম্ভব, যে প্রপার্টি 1997 সাল থেকে ইনজাংশন হয়ে আছে, সেই প্রপার্টির ওপরে লোকে ডিড করে নিচ্ছে এবং সরকারি অফিসে, সরকারি রেজিস্ট্রি অফিসে সেই ডিড রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে। শুধু একবার না, চারবার জমি হাত বদল, এবং তারপরে এসে শেষবার যার কাছে হাত বদল সে এসে আজকে জমি দখল করে নিয়ে জমিতে কনস্ট্রাকশন করার জন্য লোকজন নিয়ে অ্যাপিয়ার হয়ে মানে সেখানে পৌঁছে গেল। কাদের মদতে এটা হলো? বোঝাই যায় যে ওখানকার যিনি বিধায়ক ছিলেন, ওখানকার যারা তৃণমূলের মস্তান, সেই মোটা ন্যাপা, কারণ এদের বিরুদ্ধে তো আমাদের প্রচুর মামলা। মোটা তো ভয় সুইসাইড করলো, অনুপমদাকে অকথ্য অত্যাচার করেছিল, অনুপমদা ঘরে ঢুকতে পারেনি, অনুপমদাকে রীতিমতন তাকে মার্ডার করার চেষ্টা করা হয়েছিল তার চেম্বারে ঢুকে, আপনারা জানেন সেগুলো অতীতের ঘটনা। এবং তারপরে ন্যাপার মামলায় কিভাবে এই রাজ্য সরকারের লোকজন আলিপুর এবং শিয়ালদা কোর্টে আমাদেরকে ঘিরে ধরেছিল যে কোনোভাবেই মামলা করতে দেব না। একটা লয়ার, তাদের টিম, তাদের মামলা করতে যাচ্ছি সেখানে একটা ক্রিমিনালকে বাঁচানোর জন্য। এবং আজকে বলতে দোষ নেই, আপনার চ্যানেলে আমি বলেছিলাম, নামটা সেদিন বলতে পারিনি, আজকে আমি বলছি, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো একটা চিটিংবাজকে এই ন্যাপা এতটাই সাহায্য করতো যে সুদীপ বন্দ্যোপাধ্যায় এই ন্যাপাকে ভোটের আগে কিভাবে জেল থেকে বার করা যায় এটা নিয়ে আলোচনা করেছিল। আজকে এই কথাগুলো বলতে আমার আর কোনো ভয় নেই, কারণ আমার কাছে ভিডিও ফুটেজ সহ সমস্ত তার তথ্য রয়েছে। আর অনুপম দার সাথে যেটা হয়েছে আমি অত্যন্ত মর্মাহত, দুঃখিত। তার বাড়ি দখল করে এই যে ঘটনা, আমি বলবো কাশীপুর থানা শুধু এফআইআর করা নয়, এই লোকগুলোর বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা, এদেরকে ইমিডিয়েট অ্যারেস্ট এবং কাস্টডি ট্রায়ালের ব্যবস্থা করতে হবে এই লোকগুলোকে। এবং ভবিষ্যতে যাতে এইভাবে কারো বাড়ি, কারো জমি দখল না করা যায়, সেই আইনজীবী হোক বা সাধারণ মানুষ হোক, সেইটার ব্যাপারে সরকারের, এই নতুন সরকারকে কিন্তু অত্যন্ত সচেষ্ট থাকতে হবে, পুলিশকে সচেষ্ট থাকতে হবে। এই কাশীপুরে আমরা দেখলাম ওই যে আপনি বলুন না, ক্লাব দখল করতে গেছিল, কি নামটা, তার বিরুদ্ধেও আমি বলেছি, কার্তিক মান্না, একটা বড় চোর, চিটিংবাজ, ক্লাব দখল করতে গেছিল। এবং কার্তিক মান্নার বিরুদ্ধে আমি বলে দিই আপনাকে, আসানসোল কোর্টে এবং দুর্গাপুর কোর্টে কার্তিক মান্নার বিরুদ্ধে একটা পক্সো কেস রয়েছে। এছাড়াও কার্তিক মান্নার বিরুদ্ধে তোলাবাজির কেস রয়েছে আপনার হচ্ছে যে আপনার শিয়ালদা কোর্টে, এবং অন্যান্য কোর্টে কার্তিক মান্নার বিরুদ্ধে টোটাল আজকের ডেটে 14টা মামলা রয়েছে সারা ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে। তাই এই যে খুব একদম মানে সৎ ব্যক্তি, কতটা সৎ সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে। এই সমস্ত লোকগুলো মদত পেত বিভিন্ন ধান্দাবাজগুলোর কাছ থেকে, এবং তৃণমূলের ওখানে গুন্ডা যেগুলো ছিল সেই গুন্ডাগুলো এখানে হচ্ছে মদত দিত। সুমিতা, আমার এখানে একটা বড় প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে যে একটা দলিল, জমির দলিল, চারবার তার ডিড তৈরি হয়ে যাচ্ছে, দলিল তৈরি হয়ে যাচ্ছে। মানে যারা করছেন, মানে যারা অফিসে বসে কাজগুলো করছেন, তারা কি তার মধ্যে জড়িত নয়? একদম। আমি আপনাকে একটা কথা বলি, ছোট্ট করে তথ্য দিই। 2024 সালে ক্যালকাটার যিনি সিপি, তিনি প্রত্যেকটা রেজিস্ট্রি অফিসকে একটা নোটিফিকেশন পাঠিয়েছিলেন যে দলিলে দেখা যাচ্ছে, দলিল থেকে অনেক জাল ডকুমেন্টস বেরিয়ে চলে আসছে, যার জন্য দলিলে তিনি বলেছিলেন বিভিন্ন জায়গায় মাস্কড করে দিতে হবে, কে কিনলো, কে বিক্রি করলো, সেই নামগুলো যদি থাকেও বা তাদের আধার কার্ড, প্যান কার্ড যে নম্বরগুলো, ওগুলো মাস্কড করে দিতে হবে। কেন কি সারা রাজ্য জুড়ে দলিল নিয়ে চিটিংবাজি শুরু হয়ে গেছিল 2024 সাল থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমল তখন এই রাজ্যে। আমি আপনাকে বলতে চাই, কিছু যদি অফিসার, রেজিস্ট্রেশনের অফিসার, যারা বিভিন্ন রেজিস্ট্রি অফিসে রয়েছেন, পয়সার বিনিময়ে এই ধরনের কাজগুলো করে থাকেন।
আসলে আমাদের সিস্টেমটা এতটাই ঢিলাঢালা, আমি আপনাকে বলছি, যেহেতু আমি একজন অ্যাডভোকেট, আমি জানি। ধরুন আপনার জমির আমি সার্টিফাইড কপি তুলে নিলাম, আপনার দলিলের সার্টিফাইড কপি তুলে নিয়ে আমি সেই জমিটা বিক্রি করলাম, কিন্তু বিক্রি করার সময় আঙুলের ছাপ, 5 আঙুলের 10 আঙুলের ছাপ লাগছে, বায়োমেট্রিক করতে হচ্ছে এবং সেখানে ছবি উঠছে রেজিস্ট্রি অফিসে। সেই জায়গাগুলো কিভাবে অন্য লোককে দাঁড় করিয়ে, যেটা তার পূর্বপুরুষের জমি, তাদের জমি, অনুপম দাদের জমি, সেখানে তারা কাউকে বিক্রি করলো না, তাদের লোককে দাঁড় করিয়ে মানে ড্যামি সাজিয়ে দেখিয়ে কিভাবে রেজিস্ট্রি হয়ে গেল। এই আমাদের আর একটা অন্য কেসের ক্ষেত্রেও এরকম হয়েছে আলিপুরে, এরকম একটা কাজ করে দেবো বলে, হ্যাঁ, এই মানে আমাদের একটা কেসে আমি বলছি, এই ম্যাডামের একটা কেস ছিল, এরকম একটা কাজ করে দেবো বলে দলিল নিয়েছিল এবং মিউটেশন করে দেবো বলে দলিল নিয়েছিল। দলিল নিয়ে কি করেছে, সেই দলিলটা মানে নিজের ওয়াইফকে দেখিয়েছে, মানে ওনার ওয়াইফের নামে জমি, নিজের ওয়াইফকে দেখিয়েছে ওই নাম, ঠিক আছে, ওই নাম দেখিয়ে আউটসাইডার লোককে সেই জমি বেচে দিয়েছে। মানে দেখিয়েছে যে ওনার ওয়াইফ তাকে জমিটা বিক্রি করে দিয়েছে। এইটা নিয়ে আলিপুর কোর্টে মামলা হয়েছে, এইটা নিয়ে সিভিল মামলা হয়েছে আপনার হচ্ছে কাকদ্বীপে, ঠিক আছে, সেই মামলা এখনো চলছে এবং আমরা হচ্ছে যে পুলিশকেও সেইভাবে জানিয়েছি। তো দিকে দিকে এরকম দলিল জালিয়াতির মামলা বহু রয়েছে। এখানে আরেকজন অ্যাডভোকেট, তার বাবার জমি নিয়েও এরকম ঘটনা হয়েছিল, সেই মামলাও আমি লড়েছিলাম এবং সেই মামলায় আবার রেকর্ডে গন্ডগোল করার জন্য একজন বিএলআরও, তাকে কিন্তু দোষী সাব্যস্ত করা হয়েছিল কোর্ট থেকে এবং সেই বিএলআরওকে 15 দিন জেল খাটতে হয়েছিল। সুতরাং আমি এটা বলবো যে আইন আছে, কিন্তু আইনের মিসইউজ অফ ল অনেক ব্যক্তি রয়েছেন যারা বিভিন্ন সরকারি অফিসে, সরকারি দপ্তরে বসে তারা জেনে বুঝে জিনিসটা দিনের পর দিন করে যাচ্ছেন মোটা টাকার বিনিময় অথবা অন্য কোনো লোভের বিনিময়। এই জায়গাগুলো কিন্তু সরকারকে ধরতে হবে এবং উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নাহলে এই অনুপম দার সঙ্গে যা হয়েছে, সাধারণ মানুষ, তিনি একজন অ্যাডভোকেট, আজকে তার জমি 4 বার হাত বদল হয়ে যাচ্ছে। আজকে এসে জানতে পারছে, যখন শেষ ব্যক্তিটা এসে তার বাড়িতে খুঁটি পুঁতছে, তখন তিনি জানতে পারছেন যে এই এত ঘটনা হয়েছে এবং যখন পুলিশে কমপ্লেন করার পর পুলিশ তাকে ধরে নিয়ে যাচ্ছে, তারা কাগজপত্র দেখাচ্ছেন, সেখানে আমরা জানতে পারছি যে এত ঘটনা হয়েছে। তাহলে আজকে সাধারণ মানুষের কি অবস্থা? নতুন সরকার এসে তো অনেক প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু সাধারণ মানুষ আদৌ নিরাপদ, এইটা কিন্তু এখনো আমাদের চিন্তা ভাবনা করার সময় আছে। বলতে পারছি যে পুরো সক্রিয় পশ্চিমবঙ্গে, একদম এখনো কোনোভাবে তাদেরকে নিষ্ক্রিয় করা যাচ্ছে না। আমি তো বলতে চাই যে কোথায় প্রত্যেকটা জায়গায় আপনি দেখুন জমি নিয়ে কি ধরনের চিটিংবাজি চলছে, কি ধরনের ধাপ্পাবাজি চলছে। আসলে কি জানেন তো, আমি আপনাকে একটা কথা বলছি, কিছু জায়গায় কিছু ব্যক্তি রয়েছেন যাদেরকে পয়সা দিলে ম্যানেজ করা যায় এবং এইগুলো কোনো আমলের না, সিপিএম আমলেও ছিল, আমাদের তৃণমূল আমলে বাড়বাড়ন্ত বেশি হয়েছে, কারণ তখন হচ্ছে মন্ত্রীরা এবং বিধায়ক, এমএলএ, এমপিরা এগুলোর মধ্যে যুক্ত ছিল এবং এখান থেকে পয়সা কামাতো। আর এই আমলে এসে সরকার পরিবর্তন হয়েছে, কিন্তু সেই লোকগুলো তো পরিবর্তন হয়নি, যারা সরকারি চাকরি করছে সেই অফিসারগুলো তো পরিবর্তন হয়নি, সেই অধস্তন কর্মচারীগুলো তো পরিবর্তন হয়নি, যার জন্য তারা তাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসটা এখনো চালিয়ে যাচ্ছে। আর কিছু লোক অসাধু ব্যবসা, মানে যারা এইভাবে কারবারে যুক্ত, তারা তাদেরকে পয়সা দিয়ে নিজেদের অ্যাডভান্টেজ লোটার চেষ্টা করছে। মানে এই ব্যাপারে কড়া পদক্ষেপ কি হবে? অত্যন্ত কঠিন, কিন্তু সরকারকে নেওয়া উচিত। দেখুন, সবসময় আমি যে বলবো, যেই যা কথা আছে না, এটা বাংলায় যে সর্ষের মধ্যে ভূত, ঘটনাটা হচ্ছে এইটাই। এক একটা রেজিস্ট্রি অফিসে আপনি আরে ক্যালকাটায় যাবেন, এত প্রেশার, ঠিক মতন ভাবে এগুলো চেকও করা হয় না, যে কার আধার কার্ড কার সাথে কার ম্যাচিং হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এখনকার দিনে এই এআই এর যুগে ওটি মানে হচ্ছে কি আপনাকে বলবো, একটা এআই করে একটা আর অন্য কারোর একজন আধার কার্ড, ঠিক আছে, মানে হচ্ছে একটা ফেক ভাবে বানিয়ে অন্য কারোর মুখ বসিয়ে দেওয়া যায়, তার নাম্বার সমস্ত কিছু সেই চেঞ্জ করে সেইভাবে করে বার করে দেওয়া যায়। কিন্তু সই, বায়োমেট্রিক, এই জায়গাগুলোও তো রেজিস্ট্রি অফিসের খুব ভালোভাবে ভেরিফাই করা উচিত, কিন্তু সেগুলো করা হচ্ছে না। আর এই নিয়মের ফাঁক গুলে অথবা জেনে বুঝে পয়সা নিয়ে এইগুলো করিয়ে দেওয়া হচ্ছে, জানে যে একটা করতে পারলে তাদের যা মাইনে তার থেকে হয়তো কয়েক গুণ বেশি টাকা রোজগার হয়ে যাবে, এইরকম করে দিচ্ছে তারা কয়েকটা। ধরা পড়লে ভালো, না পড়লে হয়ে গেল, এইভাবেই চলছে।